আমজাদ হাসলেন, পথ ছেড়ে বললেন। নায়কের বাবা আমজাদ। মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো তোহা। নিজেই দরজাটা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতে লক্ষ্য করলো মেঝেতে বসে আছে তিহান। তার উপরে বিছানায় বসে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে আফিয়া। আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান, তার উপস্থিতি টের পায়নি। আঙ্গুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা। চোখ মেলে তাকালো তিহান, তাকালো আফিয়াও। তোহা দৃষ্টি আফিয়ার দিকে স্থির করে ছোট মুখে বলল, আম্মু তোমায় ডাকছে খালামণি। তোহার বিষণ্ণ কণ্ঠ আর নত দৃষ্টিতে যা বুঝার বুঝে গেল। তিহান ঘাড় বাঁকিয়ে আফিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল, তুমি যাও মা, আমি দেখি কি হয়েছে। আফিয়া ঠোঁট এলিয়ে হাসলো। তারও বোঝা বাকি নেই তোহার মন খারাপ। তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। বেরিয়ে যাওয়ার আগে তোহার গালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, তুই থাক এখানে, আমি যাচ্ছি। মাথা নাড়ালো তোহা। আফিয়া বেরিয়ে যেতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, দরজাটা ভিজিয়ে দে। গোমরা মুখে দরজা চাপিয়ে দিল তোহা। আপনি বাসায় কেন? আমাকে নামিয়ে দিয়ে আর অফিসে যাননি? বলতে বলতে তিহানের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ হাতের তেলের বাটিটা নাড়াচাড়া করলো তিহান, তারপর দু চোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল, মাইগ্রেনের ব্যথাও ছেড়ে দিও, মাথাটা ছিঁড়ে যাচ্ছে বোধ হয়। সেকেন্ডে অস্থির হয়ে উঠল তোহা। ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা আপনি বসুন, আমি তেল দিয়ে চুল টেনে দিচ্ছি, ব্যথা চলে যাবে। প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসি হাসলো তিহান। উঠে দাঁড়িয়ে যেতে তোহা মিনমিনিয়ে কণ্ঠে বলল, এভাবেই তো ঠিক ছিল, আপনি তো অনেক লম্বা আমার থেকে। বাম ভ্রু উচ্চালো তিহান। তোহার কথা তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল, তোর থেকে কয় বছর বড় আমি? 8। আমি নিচে মাটিতে বসবো আর তুই বিছানার উপর। আবারও মুখ কুচকালো তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল, দেখ বসুন উপরে। এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এই জন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা। একদম উচিত বিচার। প্রত্যুত্তরও করল না তিহান। ব্যথা উপশমের আরামে চক্ষু যুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘণ্টাখানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাছটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখ এখনো বন্ধ। তোহার এক মুহূর্ত বিরক্তি আসেনি, বরং অস্থির। মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমেই। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞাসা করতে ইচ্ছে করলেও করতে পারছে না। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে। সে কথা বললে আবার বিঘ্ন ঘটতে পারে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতে তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধো আধো চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকায় তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধা ভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার। তথাপি হাত বাড়িয়ে দিল সে। থুতনি ধরে তোহার নতমুখ তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামণি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হলো না তার। তিহান আপনা আপনি বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিসই তো খালামণি একটু শর্ট টেম্পার্ড। এতটুকুতে কেউ মন খারাপ করে? মায়েরও তো বকতেই পারে। তাই বলে আম্মু শুধু শুধু এভাবে বকবে আমায়? বকার কারণ আজ জিজ্ঞাসা করলো না তিহান। তোহার তিরতির করে কাঁপা ঠোঁটগুলো নজর এড়ায়নি তার। এ বিষয়ে আরো কিছু বললে এখনই কেঁদে দিবে মেয়েটা। উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানায় বসতে তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোন চালা। ঘুম আসলে ঘুমা, যা ইচ্ছা কর, কিন্তু রুম থেকে বের হবে না। মাথা গরম আছে, শুধু শুধু খালামণির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই? আম্মু অযথাই বকেছে আমায়। ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোসলে যাচ্ছি। তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়ালো তোহা। তিহান একটু হাসলো। অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা লম্বা শাওয়ার শেষে রুমে ঢুকলো তিহান। তোহা তখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে। গায়ের জামা কাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যোজ্জ্বল ছবি জল করছে। হয়তো ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট করে হাসলো তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধুই তোহার ছবি। বিষয়টা তোহার অজানা নয়, উপরন্তু তার ফোনের সব পাসওয়ার্ডই মেয়েটার জানা। তবে ছবিগুলো দেখলেও সরাসরি কিছু বলল না সে। না বলে তিহান নিজে একটু ঝুঁকে গেল তিহান। তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টো পিঠ আলতো করে নিজের দুগালে ছুঁয়ে দিয়ে মুচকি হাসলো।
মাস তিনেক পেরিয়ে গেছে, বর্ষার শেষে শরতের আগমন আসবো আসবো করছে। এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না। সেখানে শুধুই সাদা শুভ্র মেঘের বিস্তর আনাগোনা, নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সবসময়। তোহার মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে সপ্তাহখানেক আগে, মাসের শেষে রেজাল্ট। ততদিনে গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষা শেষের পর কিছুদিন এমনিও পড়াশোনা হয় না, তার জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করে দিন কাটে, কলেজে যায় না মাঝে মধ্যে। এই নিয়ে তিহানও কিছু বলে না। এই কয়দিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যে ছিল তোহা, পড়াশোনায় কোনো রকম গাফিলতি করেনি, তাই তিহান তেমন একটা বকে না এখন। তুর্যর রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2 দিন ভার্সিটির বন্ধ তুর্যর। পড়াশোনা থেকে একটুখানি বিরতি, সেজন্যে বোনকে এখনো রুম থেকে বের করেনি সে। বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে সে। সেরকম প্রকাশ না করতে পারলেও বোনকে প্রচণ্ড রকম স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই, চোখের গভীর দৃষ্টি সাদা পাতা কালো কালির কাব্যিক অক্ষরগুলোয়। বলা বাহুল্য বইটা তুর্যর সেলফ থেকেই নিয়েছে সে। তুর্য নিজের বুক সেলফে কাউকে হাত না দিতে দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বই তার নিজের টাকায় কিনা, বেশ শখের। পৃষ্ঠাগুলো আস্তে উল্টা, ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙুলগুলো চালাতে চালাতে বলল তুর্য। তোহা মুখ তুলে না তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমি আস্তে উল্টাচ্ছি ভাইয়া, ছিঁড়বে না। ভাইয়ের চুপচুপ স্বভাব সম্পর্কে অবগত আছে তোহা। নিজের প্রিয় জিনিসগুলোর প্রতি অত্যাধিক যত্নশীল তুর্য। একটু 19-20 হলে আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতে বাইরে অতি পরিচিত কিছু কণ্ঠে কান খাড়া হয়ে উঠল তোহা। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, ভ্রু কুচকে বলল, স্বর্ণাদের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া, দাঁড়াও দেখে আসি। বলে উঠতে নিলে গেট খুলে ঘরে ঢুকলো সাইফ আর নুহাস, তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীর গতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখলো তোহা। মুখে প্রগাঢ় হাসি টেনে বলল, তোমরা আসবা আমরা তো জানিই না, বসো বসো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল তারা। সাইফ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না আজকে তো। তার আগে সশব্দে দরজা খুলল তিহান। সাইফদের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, তোদের না আরো আগে রওনা দিতে বলেছিলাম? আর সবকটা এখানে কি করিস? ব্যাগটা সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতে দিল না তোহা, কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কেন ব্যাগ গোছাবো তিহান ভাই? ওহো, তোর তো দিন দুনিয়ার ধ্যানই ওহো তোর তো দিন দুনিয়ার ধ্যানই নাই। কোনো ব্যাগের মতো এই ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছুতে পারিস না। জানবি কেমনে? আপনি আমাকে কোনো ব্যাগ বললেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তোহা। আরো কিছু বলার আগে তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেল। এই তোহা একদম ঠোঁটকাটা স্বভাবের, পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা। তোরা হয়তো জানিস না, খালামণি বলতে ভুলে গেছে বোধহয়। সকালে হুট করে প্ল্যান হয়েছে, আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব, আর খালা খালুরা আলাদা গাড়িতে। বলতে বলতে এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময়ী কণ্ঠে ঠাট্টার স্বরে বলল, আহা দেহ, ভাইয়ের সামনে এসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দিব নাকি? অকল পক্ষ কোথাকার। বাক্য পূর্ণ হওয়ার পরপরই সমস্বরে হাসি শব্দে মুহূর্তে নাকের ডগা লাল হয়ে এলো তোহার। ঠোঁট আর চোয়াল শক্ত, চোখে মৃদুমন্দ আগ্রাসী হতাশ ভাব। নেহাতি তার থেকে বয়সে অনেক বড় বলে এই লোকটার উপর কিছু বলতে পারে না সে। রীতিমতো গা জ্বালানো অনুভূতি, নিজেকে আটকানো বড়ই অসহ্যকর। আকস্মিক শব্দটাতে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছু এ ধরনীতে হতে পারে না। এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না। যা হয় তাই ভালো লাগে। তেমনি বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মন কাড়া। আড্ডায় মেতে ওঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের। সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবে। ঘড়িতে বাজে 10:30 মাত্র। সাইফদের গাড়ির পেছনের সিটে উঠে বসলো সে বসেছে পেছনের সিটে জানালার পাশে। তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহার। সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ। তিহান এখনো আসেনি। সবার ব্যাগপত্র পেছনে গুছিয়ে রেখে খালাখালুদের গাড়ি চলতে শুরু করলে তবেই এই গাড়ির দিকে এগোলো সে। তোহার পাশের দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল, চেপে বস। তোহা চেপে তো বসলই না, উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানালার পাশে বসবো, আপনি স্বর্ণাপুর পাশে বসেন,
আমায় বের হতে দিন। তার কথা কানে যেতেই আটকে উঠল স্বর্ণা। এমনিতে তিহানকে প্রচন্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সবসময় তটস্থ হয়ে থাকে। তার উপর তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উল্টোপাল্টা ধাক্কা দিয়ে দিলে তাকে ঘুমের মধ্যে চন্না বসিয়ে দেয় সে। বিচ্ছিরি ব্যাপার ভাবতে ভাবতে তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়ত্ব নিয়ে চাপা স্বরে বলল, তোহারে এমন করিস না রে বোন, আমি বসবো না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখের ভীত ভাবটা দেখে আর না করতে পারল না। তোহা মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভেতরে। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করে ঢুকে তোহার গা ঘেঁষে বসে পড়ল। আজাইরা খুশ গল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত ঘনিয়ে আসতে একে একে প্রায় সবারই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণের হই হুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভিয়ে আসলো। নীরবতার আচ্ছাদনে চেয়ে গেল আবছায়া পরিবেশ। জানালা খোলা, আর চোখে পাশে তাকানো তিহান। উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেল, বর্ণনা করা অতি দুষ্কর। হাসলো তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে, চোখ ডলছে, আবার সিটে মাথায় এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল, দৃষ্টিও যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিত হাঁ করে ঘুমাচ্ছে। বনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে আছে জানালার কাচের সাথে। তুর্য ঘুম, শুধু সাইফ গাড়ি চালাচ্ছে, তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকে। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরেকটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত সরান, ঘুম পাচ্ছে। তাকালো না তিহান, তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথায় পেছন দিক দিয়ে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করল না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটি গুটি হয়ে এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসলো তিহান। দৃষ্টি একবার আকাশের চারটার দিকে নিতে যেও মুখ ফেরালো সে। তবে বুকে ঘুমানো চারটার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারল না, আটকে রইল সেখানে। আবারও হাসলো তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখিয়ে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। অতঃপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয় হরণে, তোমার এই আধো আধো আবদারগুলোয় আমি না আরেকটু ধ্বংস হই। এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরো খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থাকো, আমার অপ্রকাশিত প্রেমিকা হয়ে। দিনের একটু একটু আলো ফুটেছে বোধহয়। আধো ঘুম আধো জাগরণে কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগেছিল তিহানের, তবে ভেঙে গেল ঘণ্টাখানেক বাদে। আকাশে তখন সূর্য উকি দিচ্ছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতে চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভ্রুজোড়া অদ্ভুতভাবে কুঁচকে গেল। তার মুখের উপর থেকে কাপড়টা সরাতে এর অর্থ উদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়ে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোহা অবশ্য তখন সজাগ নয়। আষ্টে পৃষ্ঠে তার সাথে লেপটে বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়ে বেঁকে যাওয়া শরীরটা সোজা করে বসলো তিহান। হাতের ওড়নাটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখা নেশে উঠেছে। ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে, প্রায় একটু একটু আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখল তিহান। সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তা নির্জন, লোক সমাগম এখনো শুরু হয়নি। এখান থেকে আরও 1 ঘন্টার পথ অতিক্রম করলে তাদের নানুর বাড়ি। সাইফ বেচারা সারা রাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাফ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা অন্যার অংশ বিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাতে বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারে চোখ মেলে তাকালো সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখানে মাঝে এই তাকে থামিয়ে দিল তিহান। গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছিয়ে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না, আমি পারবো। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গাম্ভীর্য ঢেলে বলল, সাইফ, যা বলেছি তা কর, বের হয়ে পেছায়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। ধীরগতিতে বের হয়ে পিছিয়ে এসে দাঁড়াতে তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চুপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশসূচক ভঙ্গিতে বলল, ওর যেন ঘুম না ভাঙে, দেখিস। মুচকি এসে মাথা নাড়ালো সাইফ। এই হাসির মানে বুঝে তিহান। প্রতি উত্তরে সেও হালকা হেসে আরও একবার তোহার ঘুমন্ত মুখখানে চোখ বুলিয়ে
দরজাটা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসলো। আভিজাত্য ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি। পুরনো যুগের হওয়ায় পরও কয়দিন পরপরই রং করা হয়, তাই অত বিভীষিকাময় অবস্থা নেই। নানা বহু কষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দুমাত্র নড়াচড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতেই তিহানও নামলো। তাদের গাড়ি থামতে দেখে ছুটে এসেছে মোশতাক চাচা। এই বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে। তাছাড়া এই বিশাল বাড়ি খালি পড়ে থাকে। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গুছিয়ে দিয়ে সাইফের পাশের দরজা খুলে দাঁড়ালো। তিহান বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুম ঘুম চোখে তাকালো তোহা। জড়ানো কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? সবাই কোথায়? বলে আশেপাশে তাকালো সে। কাউকেই না পেয়ে চমকিত কণ্ঠে বলল, এখন সবাই কোথায়? সবই বের হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস শুধু। আয় বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো। আশেপাশে স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছগাছালি, শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। আহা, শেষবার নানুর বাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি হলেও মনের দূরত্বটা একেবারে কম। তার দাদা দাদি নেই। তার জন্মের আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুধু তিহান ছাড়া এখন আর কেউই তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতে গোসল সেরে নিয়েছে সবাই। খালাখালুরা সবাই তাদের আগেই পৌঁছে গিয়েছিল। দোতলার এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর। সামনে লম্বা বারান্দার মতন। সেখানে দাঁড়ালে নিচের পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডের জায়গাটা গোলাকারে প্রসারিত। ওখান থেকে পুরো উঠান, বাগান, এক পাশের পুকুর সব দৃশ্যমান। কোনার দিকের বড় ঘরটার তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুর্য এক রুমে, তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা, আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের থ্রিপিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকিটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ গোসল। দুবার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তারা দিতে আর দেরি করলো না তোহা। মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিচের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানা সহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখলো তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছেন মাঝের চেয়ারটায়, মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলে আবারও চাঙা হয়ে ওঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুস্থতা হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ের শাদীর ব্যবস্থা করতে হবে কদিন পর। নানার ঠাট্টাটা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনে। তবে প্রতি উত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসলো তারা। তোহার এক পাশে তিহান আর এক পাশে আফিয়া। তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্য খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খাবারের মেলা বসে গেছে, কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলুতি ছেলে, চোখের রং দেখছো মনোহারা, পুরো বিলুতিদের মতো। অগোছালোভাবে হাসলো তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানান রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে। তোহা খাচ্ছে আটা রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি সেই। সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছা করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়ে দ্বিতীয় নলাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট্ট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতে চুপচাপ খেয়ে আবারও হা করলো। হাসলো তিহান। নিজে আর এক গালও খেলো না। একটু পরপরই তোহার মুখে অল্প করে তুলে দিতে লাগলো। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যে পুরো ব্যাপারটা নজর এড়ালো না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণের ক্ষীণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করলো সে। অতঃপর মাথা ঝুঁকিয়ে মুচকি এসে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করলো। বিশাল উঠান জুড়ে সবুজ দুর্বা ঘাস লাগানো আছে। নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গায় একেবারে সমান করে কাটা, একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ের স্পর্শ লাগলে মনে হয় কোনো পশমি কার্পেটের উপর নির্বিঘ্ন পদচারণ চলছে। একটা কোণে পরপর 2-3টা শিউলি ফুলের বড় আকারের গাছ। নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়। ভোরের দিকে সেগুলো গাছ থেকে ঝরে পড়েছে বিধায় তাদের সুরভি ভাবটা এখন আর নেই। কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে এক পা দুপা করে সেদিকটায় এগিয়ে গেল তোহা। ঝুঁকে গিয়ে কতগুলো ফুল হাতে উঠে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। তীব্র সুঘ্রাণ না আসলো, হালকা হালকা আসছে। তাহলে খালি পেয়ে ঘুরছিস কেন? পায়ে বেঁধে যাবে তো কিছু একটা, পায়ে বেঁধে যাবে তো কিছু একটা।
কথাটা শোনা মাত্রই সচকিত হয়ে পিছিয়ে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতা জোড়া হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে তিহান, শীতল দৃষ্টি তোহার ফুলবর্তি হাতের মধ্যে। তোহা মুখ ফুটে কিছু বলার আগে এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতা নিয়ে আরেক হাত তোহার পায়ের দিকে বাড়াতে আপনা আপনি 2 কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটা শিউলি ফুল পদতলে পিষ্ট হয়ে পায়ের সাথে বিশ্রীভাবে লেপ্টে গেল। সেদিকে খেয়াল ছিল না তোহা। তিহানের দিকে চেয়ে সপ্রতিভ কণ্ঠে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতো পরবো ইডিয়েট, পাটা আগে আন। তোহার মধ্য পা এগিয়ে দেওয়ার কোনো উদ্বেগ দেখা গেল না। গলার স্বরনামী উসকুস করে সে বলল, আমি পরবো না জুতা, এভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। হয়তো মাথাচাড়া দেওয়ার রাগটাকে সামলে একটু নরম হলো সে। মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, এভাবে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে দেহ? কাটামাটা বেঁধে গেলে তো তুই ব্যথা পাবি। তোর হাতে ফুল আমি পরিয়ে দিই। বলেই তোহার পা রাখার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়ালো না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধাবোধ থেকেই তার হাতের উপর পা রাখতে কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ফুলগুলো ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পরে নিচ্ছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি, পা দাও। রাশভারী কণ্ঠের ধমকীয় আদেশে থেমে যেতে হলো তোহাকে। হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল। চুপচাপ ডান পাটা তিহানের হাতের উপর রাখলো সে। প্রথমে জুতা পরালো না। তিহান পকেট থেকে রুমাল বের করে পায়ের তালুতে পিষ্ট হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপর জুতো পরিয়ে দিল। জুতোটায় ফিতে আটকাতে হয়, তাই নিজে নিজে পা ঢুকিয়ে পরার অবকাশ নেই, হাত দিয়ে পড়তে হয়। কাজ শেষ হতে দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের একপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে, যদিও এখন কাঁঠাল নেই, তবে গ্রীষ্মে সময় গাছ ভরে ওঠে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছাতে পারে না। সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রঙের রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন। সেখানে বসে আছে বাকি কাজিনরা, যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই, কারণ এপাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবু কেমন একটা অদ্ভুত ভয় লাগে তোহার। যদি কেউ দেখে ফেলতো কি লজ্জাই না পড়তো সে। গ্রামের দিকটায় গাঢ় সন্ধ্যা হলে নীরবতা নেমে আসে। শুনশান প্রকৃতির মাঝে ঝিঝি পোকার এলোপাথারির ডাক, আলো না থাকলে কেমন ভুতুরে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিনই হই হুল্লোড় করায় গতকাল অনেকটা সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিল তোহা। রাতের খাবারও খায়নি। তথাপি ক্ষুধার জ্বালায় পেটে মোচড় দেওয়ার আর আগেভাগে ঘুমানোর ফলে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেল তার। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মেজমেজে লাগছে শরীর, শিরায় উপশিরায় আড়ষ্ট ভাব। তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল। স্বর্ণালী বোধহয় রাতের বেলা এসেছে। দুহাত দুদিকে মিলে টানা দিয়ে উঠে বসলো তোহা। মুখে হাত ডলতে বুঝলো তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামলো সে। লাইট জ্বালাতেও যেও জ্বালালো না। স্বর্ণালীর ঘুমে অযথা ডিস্টার্ব করে লাভ নেই। ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুলো। গায়ে তখনও কালকে সবুজ জামাটাই ঘুমানোর আগে আর বদলানো হয়নি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজা খুললো তোহা। বাড়ির সবাই ঘুম। মুখ ঘুরিয়ে ওর বড় বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো এখানে সব স্পষ্ট নয়, ধোয়াটে সাদা ভাব একটু এগুলো। সে ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল রাতে ফুটে আর ভোরে ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো। এতদিনের সুপ্ত বাসনার কৌতূহল দমাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল তোহা। অতঃপর নরম ঘাস মারিয়ে উঠানে উপস্থিত হতেই সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি এখানে? কথাটা খুব আস্তে বললেও চারিদিকে নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধা হল না। সাথে সাথে ফিরে তাকালো তিহান। তোহাকে দেখে অনেকটা অবাক ভাব মুখে স্পষ্ট হয়ে উঠল। পর মুহূর্তে মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে দৃষ্টি দিল সে। সেদিকে তাকিয়ে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তে। শূন্য মস্তিষ্কে মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো সে দাঁড়াতেই পেছন দিয়ে বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ নেই এখানে। হঠাৎই বাকশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারিপাশ মম করছে। ফুলের সুবাস সাথে প্রেমিকের উষ্ণ আবেগে ছোঁয়ায় মাথা কেমন ঝিমঝিম করছে। মনে হচ্ছে এক্ষুনি মূর্ছা যাবে সে। এত ভোর উঠেছে যে? কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা করলো তোহা। অতঃপর একটু থেমে থেমে বোকা কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ফুল দেখতে ফুল? এসেছিলাম, ওই যে শিউলি ফুল। হাতের তর্জনী উঁচিয়ে ইশারা করলো তোহা। তার ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো তিহান। মাটিতে চাদরে নিয়ে বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়ালো সে। তোহাকে ছেড়ে দু হাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আজলায় ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সৌরভী ফুল দেখে তোহার মনের কোণে নিভিয়ে থাকা বাচ্চা সুলভ মনটা জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলে মানুষী কণ্ঠে এসে বলল, দেখেছেন কি সুন্দর?
ঠোঁট বাঁকিয়ে হাসলো তিহান। মেয়েটা অল্পতেই বাঁধ ভাঙা খুশিতে ফেটে পড়ে। তার আগে এর থেকেই জানা আছে। উঠে দাঁড়ালো সে, আচমকা তোহার মাথায় ঘোমটা নামিয়ে দিয়ে কানে একটা ফুল গুজলো, তারপর আরও একটা, অতঃপর আরও একটা, মোটমাট 3টে ফুল। তোহার অস্থিরতায় ভরপুর দৃষ্টি মেঝের দিকে। তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে। বাতাসে ঠোঁট উড়িয়ে দিলাম, তাকালে তুই ঘুরে। এটুকু গিয়ে থামলো তিহান। সামনে থাকা প্রেমিকার লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকে ঠোঁট আর একরত্তিও চলল না তার। এই রূপ সহ্য করার মতো নয়। শ্বাস বন্ধ হবার উপক্রম, তবুও চোখ ফেরাতে মন সায় দেয় না। অগত্যা তিহান শুধু দেখেই গেল এবং দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁকফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতানি ঘোর কাটল তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো সে। তিহান সরতেই হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়না টেনে নিল তোহা। লজ্জায় লালাব আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করলো তিহান। সময়টা দেখে নিয়ে মাথা বাঁকিয়ে 2 আঙ্গুলে কপালে কোণ ঘেঁষে বলল, আমি বাইরে বেরোবো, তুই যাবি সাথে? তোহা তাকালো। তিহান তার উত্তরের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোহার উত্তর না পেয়ে ভ্রু উঁচিয়ে আবারও ইশারা করলো তিহান। একটু আগালো তোহা। কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতে মুচকি হাসলো তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগলো। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটবো। ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে, বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গায় ঘুরতে গেছে, কোনো হিসাব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাং নাকি আমি, গাধা? বলে এক হাতে নিঃশব্দে লোহার মেন গেটের হাতল ঘুরালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে এই গেটটা খোলা হয়ে যেতেই কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, গেট খোলাই থাকে সারা রাত? না, আমি মোশতাক চাচাকে বলে খুলিয়েছে। চকিতে আশেপাশে তাকালো তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে। গেট খুলে দিয়ে চলে গেছে, এখন হয়তো নিচের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে স্বস্তিদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসলো। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, তো ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্তের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের ঠোঁটে, তবু নীরবতার মধ্যেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়ে গেছে প্রায়। 2-1 মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলো, এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পা ব্যথা করছে। উপায়ন্তর না পেয়ে তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠোবন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়ালো তোহা। কাতর কণ্ঠে ডাকলো, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এটুকুতে ক্লান্ত? সাথে কি তোকে ঘর কোনো ব্যাংক বলে? মুহূর্তে চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়া মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাংক কেন বলেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ঢিং ঢিং করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এক ভ্রু উঁচিয়ে বাঁকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে একটানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, তোহা থামলো। ছাড়ানোর জন্য নাড়তে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে উঠল। দৃষ্টি ঘোরালো সে। বিড়বিড় করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদচারণ। একটা রিক্সা ডেকে সেটায় তোহাকে নিয়ে উঠে বসলো তিহান। শত হলেও প্রেয়সীর পায়ে ব্যথা করছে। প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসব মুখর দুপুর। খানিক আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা। চুলগুলো আধা ভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানালার ধার ঘেঁষে। তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রু কুচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে সে। কি ওটা আপু, এইভাবে দেখছো যে? নানু তো বলল আলতা। কি বললে? আলতা? বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালীর কাছে যে বোতলটা হাতে নিয়ে মুখ খুলতেই লাল রঙের আঙ্গুল মেখে গেল। আটকে উঠল সে। বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল। স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যে হাত ধুয়ে আসলো। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই। সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে। খালুরাও নেই। সেজন্য তারা দুজনে নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনো
আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়া, নানু সবাই আছে। তারা দুজনও বসলো, তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকল না তোহার। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশে তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকলো সে। মনের মধ্যে তখন আলতা পড়ার অদম্য ইচ্ছা জেগে উঠেছে আস্তে আস্তে। কাঁঠাল গাছে নিচে বসার জায়গাটা পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আর এক হাত লাল রঙে মাখামাখি। হলুদ রঙের জামাকাপড় পর্যন্ত মেখে যাচ্ছে, তবুও আলতা পরা তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবুও প্রথমবার করার কারণে তা ঠাহর করতে একেবারে অপারগ তোহা। কালো ভ্রু জোড়া কুচকে আছে, বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেওয়ায় তা পায়ের কোনা গড়িয়ে টুপটাপ করে ঘাসের উপর পড়তে একটা শক্তপোক্ত হাত তার পা টেনে নিল। চমকে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি। মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল, আশেপাশে তাকে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে উঠাতে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুর আলতে পরো শখ হয়েছে, ইডিয়েট। তোহার খারাপ মেজাজ আরো বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা, আমি আমার হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে তাতে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসলো তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছিয়ে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপাদমস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, পড়তে আর পারছ কি হলতে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের এক আঙ্গুলে আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগলো। কয়েক ফোঁটা গড়িয়ে পড়লো তার ধবধবে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রুক্ষেপ করলো না তিহান। এক মনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল। সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, না। পা ছাড়ুন, নানা আসছে এইদিকে। উফ আল্লাহ! নানার কথা শুনেও বিন্দুমাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচন্ড ভয়ের। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। এরই মাঝে তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হলো নিজাম রহমান। গাম্ভীর্যতার ছিটে ফোটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তোহা তখনও ভয়ে মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নত মুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যে শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাসজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো, নানা পড়তে জানে না, তাই আর কি। বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজের হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন, খানিকটা দুষ্টুমি করে ফিচেল গলায় বললেন, মনোয়ারাকো আমি এইভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজরকাড়া হাসি, সুপুরুষ চেহারার মাঝেও কোথায় যেন একটু লজ্জাভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে ইঙ্গিত ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে। বিয়ে 2-3 মাস কথাই বলেনি প্রয়োজন ছাড়া আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক, বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলায় বাড়ি ফেরার সময় আলতা, শাড়ি, চুড়ি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুজে সহ্য করত। আলাদ্দিন নাল আওয়ায় চেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলো কয়েকদিন, ব্যক্তিগত প্রেমিকাই ছিল সে আমার। আরে বাহ নানা, তুমি দেখি। বলেই এ দুই ভ্রু দুবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠছে মন। মনে চাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে, তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার, তাই এই বিষয়ে এখন আর কিছু বললেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা, এমন যত্ন সবার ভাগ্য থাকে না বুঝলে। উত্তরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তা রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কশিনকালও এখানে বসে আলতা পড়তো না সে। এরই মাঝে তিহান যেন তাকে আর একটু লজ্জায় হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা।
মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটুও লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসলো। নিজেই তোহার হাতটা টেনে আঙ্গুলের উপর অংশগুলোয় আলতা ভরাতে শুরু করতে লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এখন ছুটে চলে যেতে পারলে ভালো হতো, তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরে উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের পথটুকু তো অনেক চলেছ, এবার একটা গন্তব্যে পৌঁছানো উচিত, কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখবো না। নিজাম সাহেব চলে যেতে তেলে বেগুনে জ্বলে উঠল তো ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন করে কেউ? না জানি উনি এখন কি ভাবলো, আল্লাহ। তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বলছে না কিছু? অদ্ভুত। এটাও তো আপনার কাজ, নির্লজ্জের মতো বলছেন আপনি, ছি। আমি কিছু বলিনি, উনি এমনি বুঝেছে। তারপর নিজে জিজ্ঞেস করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাতেই কণ্ঠনালী আটকে গেল তোহার। পর মুহূর্তে নিজেকে সামলে নিল সে। তারপর আগের মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওভাবে খাইয়ে দেওয়ার? আ- আবার আম্মু জিজ্ঞেস করলে উত্তর কি দিলেন? আমি খাইয়ে দিই খালামণি, ওর হাত মাখবে শুধু শুধু, হ্যাঁ? তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পর মুহূর্তে দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনার কি আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটায় প্রতিক্রিয়া দেখালো না তিহান। ততক্ষণে তোহার 4 হাত পায়ে তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখলো তিহান। তোহার হাত পা লাল রঙে রাঙানো, পরনে হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান এক দৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকলো। অতঃপর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকে হাতের উল্টো পিঠে নিজের কপালে ছুঁয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক। এই মুমূর্ষ প্রেমিকের অপেক্ষার অবসান হোক। তুমি শুধু আমার হও। বারান্দার গোলাকার জায়গাটা ছেলে মেয়েদের খোশ গল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিংয়ের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আছে তুর্য। অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাইফ আর নুহাসের মাঝে। অনেকটা বৃত্তাকারেই আছে তারা। তোহা উদাস মুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণী চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জল দিঘিতে সাদা শুভ্রপরী ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত হলো তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়ায় তোহার দিকে। ভ্রুকুচকে মজার ছলে সে বলল, আলতা টালটা পইরা তো একেবারে বউ সেজে বসে আছিস তোহা। ব্যাপার কি তুজ্জ ভাইয়া? তোমার বোনের মতলব তো ভালো ঠেকছে না আমার। কিরে, আলতা পড়েছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢুকেনি। তার উপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরো হতবিহ্বল হয়ে পড়ল সে। নড়ে চড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েকগুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এবার তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নিঘাত প্রেম করে। বেখালি হওয়ার এর প্রথম লক্ষণ। এবারে নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়ছে। অকারণেই মন খারাপ লাগছে। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও অকারণটা সব দখল করে বসে আছে। এরই মধ্যে সবার জন্য চা দিয়ে গিয়েছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট, বিস্কিটের উপর চিনি দেওয়া, খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাচের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙ্গুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশে সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখে একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতে কেউ হাতের কবজি ধরে ফেললো তার। চকিতে তাকালো তো তিহান সাথে সাথেই তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো। দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবলো আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে। পর মুহূর্তে ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, দূর, এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার, পুকুর পাড়, ভুতুরে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারে কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। স্থির স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভিতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে। কারণ মন ভালো না, সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে একদম এগুলো তোহা।
পাড়ের দিকে এক কদম এগুলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটা মাছ টাছ নেই, শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবুও স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরে একবার তাকালো, শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েও থাকলো। তিহানের কপালে গভীর ভাঁজ, পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানে তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে এসে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তিহু কোথায়? চারিদিকে পানি, পুকুরটা বেশ গভীর, তার উপর গুমট অন্ধকার। দুহাত মেলে ঝাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি, সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর বয়স ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুর টুকুর নেই, কোন জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে, সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবে, তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান। তার পা কাঁপছে, মাথায় কাজ করছে না কোনো কিছু, সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না এতটুকু। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করল। কি হয়েছে? এভাবে কই যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাহর করতে পারেনি সে। তাকে ফ্যালফেল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি বলে আটকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি, মাথা চক্কর দিয়ে উঠল। দুর্জনেই আশেপাশে, সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখে সাইফ এগিয়ে গেল, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু, বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করলো সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশলাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়বে মানুষটির মুখ না দেখে সে ক্ষীণ কণ্ঠে ডাকলো, তিহান, ধরুন আমায়। কথাটা পুরোপুরি শেষ হতে না হতে দুহাতে তোহাকে জাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিশে কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। আর একটু হলে সে নিজেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশলাইট সমেত পুকুরে সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসবো? না, তুই দাঁড়া ওখানে, আমি পারবো, আসছে। বলে তোহাকে পাজা কোলে করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাপা কণ্ঠের বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপরই বসে পড়েছে তিহান। তোহা মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপে চুপে ভেজা জামায় শরীরের অবয়ব স্পষ্ট, গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়োয় সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছনের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো। বলে চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি, করলে হয়তো এমন হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতে তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও আরও ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছো। তিহান মাথা ঝুঁকালো, ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছে। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে উঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতে আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ে শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি এসে তোহাকে কোলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল,
আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে 2-4টা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিলে তোহা আবারও কিছু বলতে গেলে সে রাগে কটমট করে বলল। একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁট জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়ে রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামা কাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এইভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ বুকের উপরে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একেবারে তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান, অন্য কেউ নেই রুমে। আতিয়ার কড়া বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে আজ। 2-একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলে তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকা শিকার এখন অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেললো। ইস, আপনি করেই তো বলে সব সময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তুহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগলো। মাকে এই ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদে এত কষ্ট করে টাকা খরচ করে সাথে শিখেছিলাম আমি, খালামণি কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যিই পারছিলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে। তবে আতিয়া সামনে আছে দেখে সেই বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতে তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনে যদি ভালো করতে না পারে তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে। রাতে ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারের সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো একে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ আবারও দুলতে শুরু করেছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোর ঝলকানিতে পুরো উঠান বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে 2 হাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমে তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সে যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12-র ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তে ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ে চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশির শব্দে চোখ মেলে এলো তোহা। চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময় একেবারে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরেকটু সামনে টেনে নিয়ে মৃদু কণ্ঠে বলল, আবু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনে তার ভেতরটা ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচের মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকাটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরেকটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দিবে সে? তিহানের কথা ভাবছিল। এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরো একটু গুটিয়ে দাঁড়িয়ে ৮-৭ স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। প্রতিমের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটলো। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভাঙলেন, বললেন, দেখো মা, আমি তোমার বাবা,
যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছো? তোহা উপর নিচে মাথা নাড়লেও ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অব্দি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথাও যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থনও করব না। তাই তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথা মানে গুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবে। এই রাতের বেলা বাবা এসব কেন বলছে তার অর্থ উদ্ধার করা মোটেও সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারী লাগছে। তুমি এইসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকমের অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞাসা করলেন। তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকলো তোহা। অতঃপর বজ্র হতেন না এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেললো। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললে অনর্থ হয়ে যাবে, উল্টাপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এখনও চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্তু মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমিষেই। তোহাকে ঘুমাতে যেতে বলে এক ছুটে জায়গা প্রস্থান করলো তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্য তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই। ঘুরে টুরে বাসায় ফিরে এসে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্যমুখে তার রুমে প্রবেশ করে বললেন, তুহা তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলো, আমি ঘুমোচ্ছি। বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়ে শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটু ভয় ঢুকে গেল তার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রিপিস, মাথায় সাদা ওড়না, একেবারে সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখে মিটি মিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদে কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলে তার পাশে বসতে হুড়মুড়ি একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা করেছেটা কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথাকেই বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পর নাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে উঠলেন তিহানের বাবা আমজাদ। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো লোকটার মুখে। গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে দেখতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন, বললেন, পরিয়ে দাও। মুহূর্তে হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারে শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্যি, বাস্তবিকই ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করলো তোহা। তার জীবনের এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময় হুট করে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি।
তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বলল। হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল, মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মুহূর্তে জল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতে আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন, তবে তোহাকে হাত মেলতে হলো না, তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাতে স্পর্শ করল না তোহা, দু আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরও চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগে এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু, সে জানে মেয়েটা খুশিতে কাছে, তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টি মুখ করলো সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়, প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কশ্চিনকালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না, হাসির ঝলকানিতে লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন, অপর হাতে মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন আল্লাহ। খানিক বাদে তিহানের ইশারায় তোহাকে রুমে নিয়ে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহা, সাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক, যেন তাদের কড়া আদেশ দেওয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানার বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা, চোখে ঘুমে ছিটে ফোটাও নেই। ঘরের নীলরঙা ডিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙ্গুলে জলজল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলে তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করে কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল। শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সবকিছু কি এতটা বাধাহীন? কারো জন্যে হ্যাঁ, আবার কারো জন্যে হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ চড়াই উতরায় সৃষ্টি হতে দিবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেল প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সবসময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনা সুতো ছিল তোহার। ভ্রুকুচকে বালিশের পাশ হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তে ভেতরটা একটু কেঁপে উঠল বোধহয়। কিছুক্ষণ রিং হতে কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতে সম্বিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠে বসলো। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও সয়দ্দমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রাম ধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা, অতঃপর গলা খাদে নামিয়ে মৃদুস্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরক করে নিয়ে বিছানা নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতে ফোনটা কেটে গেল। অপর পাশ থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাতকোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দা তখন ঠান্ডা শীতল, মন মাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতে গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতি সাদা ওড়নাটা আষ্টে পিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশ ঘেঁষে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘোরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য ডাকছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তে ঠোঁট চেপে ক্ষীণ হাসলো। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। খট করে একটা শব্দ হতে চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে। তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীত দৃষ্টি বারান্দার ওপাশে চেয়ে রইল। হাঁপ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলে তোহা সন্ধিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগে জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন?
তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদে সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো, পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি, আংটি পরানো হাতে 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে, যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা, বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলল, সুন্দর লাগছে তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখে চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে ডাকবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান, হাতের উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভ্রু চেয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তে ডাকা তুমি ডাকে লজ্জায় শেষ হয়ে যায় সে, আর সবসময় সবার সামনে ডাকলে আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না, বিয়ের পর ডাকবো, নয়তো আমার তুমি ডাকতে অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পর মুহূর্তেই তোমার লজ্জারাঙা আরক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরো কয়েকটা মহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙে সম্মোহনী দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে তো। তিহান সেই প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতে চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতে তাড়াহুড়ো করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।